ডিজিটাল বাংলাদেশের ডিজিটাল সেবা এটিই মানুষ জানতো, কিন্তু এই ডিজিটাল বাংলাদেশে মানুষ কতটা ডিজিটাল সেবা পেয়েছে সেটি কি কেউ একবার ভেবে দেখেছে? নাকি মানুষ এখনো সেই মান্দাত্তা আমলের ভোগান্তিতেই রয়েছে? সেটি কিন্তু কেউ খোঁজ রাখছে না। সত্যিকার অর্থে আমরা যেটি দেখছি, দেশ ডিজিটাল হলেও সেবা কিন্তু সেভাবে ডিজিটাল হয়নি। প্রিয় দর্শক, নাগরিক বার্তায় স্বাগত আপনাদের। আজ আমরা কথা বলবো ডিজিটাল বাংলাদেশের ডিজিটাল সেবা নিয়ে। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি সাইফুল শাহিন। ডিজিটাল বাংলাদেশের ডিজিটাল সেবা এটি নিয়েই কিন্তু আজকের আলোচনা। ডিজিটাল বাংলাদেশের যে সেবা মানুষের পাওয়ার কথা, সেই সেবাগুলো আসলে মানুষ সেইভাবে ডিজিটাল সেবা পাচ্ছে কিনা সেটি কিন্তু আমরা খুব ভালোভাবে খেয়াল করে দেখছি যে আসলে মানুষ কতটা সেবা পাচ্ছে আর কতটাই ভোগান্তিতে ভুগছে। যার বয়স 18 বছর হবে সে কিন্তু বাংলাদেশের একজন নাগরিক হিসাবে একটি জাতীয় পরিচয়পত্র পাবে, এবং এই জাতীয় পরিচয়পত্র কিন্তু ঘটা করে বাংলাদেশে সেনাবাহিনীর মাধ্যমে মানুষের হাতে হাতে দেয়া হয়েছিল। এখন আপনি যে কাজ করতে যাবেন, চাকরি বলেন, পাসপোর্ট বলেন, বিদেশ যাবেন, ব্যবসা বাণিজ্য, ট্রেড লাইসেন্স, বিয়ে থেকে শুরু করে সব জায়গায় কিন্তু আপনার প্রয়োজন জাতীয় পরিচয়পত্র। তার মানে সংক্ষেপে যেটি আমরা চিনি এনআইডি নামে। কিন্তু এই এনআইডি নিয়ে সাধারণ মানুষ কি পরিমাণ ভোগান্তিতে রয়েছে সেটি কি আমরা জানি? সেটি খোঁজ করতে গিয়েই আমরা বিভিন্ন বিষয় দেখলাম যে এই এনআইডি নিয়ে সাধারণ মানুষের কতটা ভোগান্তি, আর এই এনআইডির সমসাময়িক সময়ে যে এনআইডি নিয়ে যা কিছু হচ্ছে সেসব বিষয় নিয়েই আজকে আমরা কথা বলবো নাগরিক বার্তায়। দর্শক, এনআইডি নিয়ে আজ হঠাৎ এত কথা কেন বলছি সেটিরও কিন্তু যথেষ্ট কারণ রয়েছে। কারণ নিশ্চয়ই আপনাদের মনে আছে যে বেশ কিছুদিন আগে গত সরকারের আমলে এই এনআইডি সেবা নির্বাচন কমিশনের অধীন থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে নেয়ার জন্য একটি খবর এসেছিল, এবং সে সময় সেই খবরটি আসার পরে নির্বাচন কমিশন কিন্তু উঠে পড়ে লেগেছিলেন যে এনআইডি সেবা যাতে করে অন্য কোথাও না যায়। কিন্তু সরকার মনে করেছিল যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে এনআইডি সেবা থাকলে এই সেবাটি কার্যক্রম আরও ভালো এবং সুন্দর হবে। কিন্তু আমরা জানি নির্বাচন কমিশনের অধীনে যে এনআইডি অনুবিভাগ রয়েছে এটি একটি আলাদা অনুবিভাগ, এবং সেখানে কিন্তু সেনাবাহিনীর সদস্যরা কাজ করে এবং তাদের সহযোগিতায় আরও কিছু নির্বাচন কমিশনের কর্মকর্তা কর্মচারীরা এই বিভাগটি পরিচালনা করেন, এবং তাদের পরিচালনাতেই কিন্তু এই এনআইডি সেবা কার্যক্রম চলে আসছে। পরবর্তীতে ভিন্ন কারণে হোক, যে কারণেই হোক, সচিবালয়ের আবেদনের কারণেই হোক, সেটি কিন্তু আর হয়ে ওঠেনি। কারণ সেই এনআইডি সেবা কিন্তু এই নির্বাচন কমিশন থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে আর যায়নি। এরপরে দেশের পট পরিবর্তন হয়েছে, নতুন বাংলাদেশ এসেছে, নতুন কমিশন এসেছে, নতুন সরকার এসেছে। সম্প্রতি কিন্তু এই একটি খবর আবার নতুন করে এনআইডি অনুবিভাগকে আবারও তছনছ করে দিতে চাচ্ছে। যেটি খবর হচ্ছে যে এই এনআইডি সেবাকে আরেকটি নতুন কমিশন করে সেই কমিশনের অধীনে সরকার নিয়ে যেতে চায়। এমন সংবাদ আসার সঙ্গে সঙ্গেই কিন্তু নির্বাচন কমিশন সচিবালয়ের যে এনআইডি অনুবিভাগ, সেই বিভাগের কর্মকর্তা কর্মচারীরা ফুঁসে উঠেছেন। গত বৃহস্পতিবারে তারা এর বিরুদ্ধে মানববন্ধন করেছেন নির্বাচন ভবনের সামনের সড়কে। কয়েকশো কর্মকর্তা কর্মচারী সেই মানববন্ধনে অংশ নেন। তারা কিন্তু এই খবর পাওয়ার পর থেকেই তারা নির্বাচন কমিশনের ভিতরে বিভিন্ন ধরনের আন্দোলন করছিলেন, এবং তারা বলছিলেন যে এই এনআইডি সেবা নির্বাচন কমিশনের অধীন থেকে কোনোভাবেই নেওয়া ঠিক হবে না। সে সময়ে এটি নিয়ে প্রধান নির্বাচন কমিশনারও কথা বলেছেন, এবং তিনি তখন বলেছিলেন যে এই সেবা যাতে নির্বাচন কমিশনের অধীনেই থাকে সেটি নিয়ে তিনি সরকারের সাথে কথা বলবেন এবং সরকারকে জানাবেন, চিঠিও দিবেন। কিন্তু তার পরপরই তারা এই কর্মকর্তা কর্মচারীরা কিন্তু সেখানে আন্দোলন শুরু করে এবং মানববন্ধন করে তারা কিন্তু আলটিমেটাম দিয়ে দেয় সরকারকে যে এত তারিখের মধ্যে এটি না হলে আমরা এই ধরনের ব্যবস্থা নেব। তারা আসলে সেখানে কি ধরনের
আলটিমেটাম দিয়েছিল সেটি একটু দেখে আসতে চাই। আমরা আমাদের যে এনআইডি যেটা আছে সেটাকে রক্ষার জন্য স্ট্যান্ড ফর এনআইডি। আর আমি যদি ব্যাকগ্রাউন্ড করি, আপনার 7-8 এই বাংলাদেশের সশস্ত্র বাহিনী, সিভিল অ্যাডমিনিস্ট্রেশন এবং প্রাইমারি স্কুল শিক্ষক সহ সকলের সহযোগিতায় আমরা একটা ডাটাবেস দাঁড় করেছি, যে ভোটার তালিকা ডাটাবেস। ভোটার তালিকা ডাটাবেস থেকে পরবর্তী আমরা এনআইডি এর উৎপত্তি হয়। এটা আমরা জানেন যে এনআইডি ভোটার তালিকা ডাটাবেসে একটা বাই প্রসে ধরে নেওয়া হয়, বা সময়ের সাথে সাথে ভোটার তালিকা ডাটাবেস স্ট্যান্ড করেছে, সেখান থেকে দুইটা জিনিস তৈরি হয়। একটা হলো এনআইডি আর একটা ভোটার তালিকা। ভোটার তালিকা নির্বাচনের জন্য এনআইডি হলো জনগণের পরিচিতি নিশ্চিত করার জন্য। আজকে যদি এনআইডি থাকে তাহলে ইলেকশন ভালো হবে এবং দেখবেন দেশের জনগণের যে সেবাটা পাচ্ছে। আমরা জানি যে আমাদের যে সামাজিক নিরাপত্তা বেষ্টনীর মাধ্যমে সাধারণ মানুষের সেবা দেওয়া হয়, তার জন্য প্রধান পরিচিতি নির্ভর করে এনআইডির জন্য। আর একটা বিষয় হলো, আপনারা জানেন যেহেতু ভোটার তালিকার ভোটার ডাটাবেস তৈরি করা হচ্ছে, এটাকে যদি ভাগ করা হয় তাহলে নিশ্চিত করেই ভোটার তালিকা এবং এনআইডি দুটি ক্ষতিগ্রস্ত হবে এবং দুটি মৃত্যুবরণ করতে পারে। নির্বাচন কমিশন একটা সাংবিধানিক প্রতিষ্ঠান, ভোটার তালিকা রক্ষণাবেক্ষণ প্রস্তুত সবকিছু তার দায়িত্ব, সেটারই অংশ হলো এনআইডি। সো এনআইডি ইলেকশন কমিশন অধীনে থাকবে। আমাদের গতকালকে মাননীয় প্রধান উপদেষ্টা একজন সভাপতি বলেছেন যে এটাকে বিশ্বমানের পরিস্থিতি করা যাবে। আপনারা জানেন যে আমাদের যে এনআইডি যেটা আছে, এটা 25টা সিকিউরিটি ফিচার আছে। পৃথিবীর কোনো এনআইডি ক্ষেত্রে এত সিকিউরিটি ফিচার নেই। এটা কখনোই এটাকে নকল করা যাবে না। তারপরেও আমরা ভোটারের কথা চিন্তা করে, জনগণের কথা চিন্তা করে প্রতিনিয়ত এনআইডি প্রাপ্তিটাকে সহজ করে সুবিধা করার জন্য আমরা কাজ করে যাচ্ছি। আপনারা জানেন যদি কারো এনআইডিতে সংশোধন দরকার হয়, সে ঘরে বসে আবেদন করে, তার কোনো অফিস যেতে হবে না, জাস্ট আমাদের অ্যাপসে আবেদন করে সে এনআইডি পেতে পারে। ইভেন যারা নতুন এনআইডি পাবে, ভোটার হবে, তারাও কিন্তু ঘরে বসে আবেদন করতে পারে, তাদের শুধু অফিসে ছবি তুলতে হবে। অর্থাৎ নির্বাচন কমিশন প্রতিনিয়ত জনগণকে সেবা দেওয়ার জন্য এনআইডি সহজে করার জন্য কাজ করে যাচ্ছে। এটা শুধু আমাদের একার দাবি না, আমি আগে বলছি, এটা আমাদের নির্বাচন কমিশন সচিবালয়ের কর্মকর্তা কর্মচারীদের দাবি নয়, এটা 13 কোটি মানুষের দাবি, যাদের তথ্য আমাদের ডাটাবেসে রাখা হয়েছে। এই ডাটাবেস যাতে কোথাও নষ্ট না হয়, এনআইডি নষ্ট না হয়, সেইটাই হলো আমাদের মূল দাবি। এটা দর্শক, এনআইডি এত একটি গুরুত্বপূর্ণ জিনিস আমাদের জীবনে, যেটি আসলে ভুল হলেও কিন্তু সেটি নিয়ে ভোগান্তি বেড়ে যায়। আর এই এনআইডি ভুলের কারণেই কিন্তু সবচেয়ে বেশি খেসারত দিতে হচ্ছে সাধারণ নাগরিকদের। আর এই ভুলগুলো সাধারণত যখন এই এনআইডি করা হয়েছে তখনই হয়েছে কারো নিজের নামে ভুল, কারো বাবার নামে ভুল, কারো জন্ম তারিখ ভুল, কারো গ্রামের নামে ভুল। এই যে ভুলগুলো, এই ভুলগুলো যখন সংশোধন করতে যাচ্ছে মানুষ, তখনই কিন্তু পড়ছে বিপাকে। আর এই বিপাকে পড়ে বছরের পর বছর মানুষ ঘুরে ঘুরেও কিন্তু এর সমাধান পাচ্ছে না। জাতীয় পরিচয়পত্র নির্বাচন কমিশনের অধীনে একটি অনুবিভাগের মাধ্যমে কাজ করে, আর সেখানেই মানুষ এসব তথ্য নেয় এবং মানুষ তার এনআইডি সংশোধন করতে সেখানেই যায়। যদিও কথা হয়েছে যে ডিজিটাল বাংলাদেশে সব কিছু হবে অনলাইনের মাধ্যমে, ঘরে বসেই মানুষ সব কাজ করতে পারবে, সেটিও আমরা জেনেছি যে এনআইডির কোনো সংশোধন আপনি অনলাইনে ঘরে বসেই করতে পারবেন। কিন্তু মানুষ কি অনলাইনে ঘরে বসে এনআইডি সংশোধন করতে পারছে? কতটা করতে পারছে সেটি নিয়ে আমরা বিস্তর দেখেছি, আমরা অনেক প্রতিবেদন করেছি, গণমাধ্যমে অনেক রিপোর্ট হয়েছে, কিন্তু আমরা যেটি দেখেছি এই শস্যের মধ্যেই ভূত। নির্বাচন কমিশনের যে এনআইডি অনুবিভাগ, তাদের বিরুদ্ধে বিস্তর অভিযোগ দীর্ঘদিনের। মানুষ দিনের পর দিন, বছরের পর বছর ঘুরছে আর ঘুরছে একটি সংশোধনের জন্য, কিন্তু করতে পারছে না। কেন করতে পারছে না? কি সমস্যা? কি সমস্যার কারণে তারা এটি করতে পারছে না? আমরা অনেক সময় দেখেছি যে বিভিন্ন দালালের মাধ্যমে মানুষ এই কাজগুলো করিয়েছে এবং বিভিন্ন সময় বিভিন্ন সংস্থা, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এই এনআইডি অনুবিভাগ যারা কাজ করে সেখানে কিন্তু পরিদর্শন করেছেন, সেখানে দালালদেরকে ধরেছেন, ভেতরের যারা রয়েছেন তাদেরকে ধরেছেন, শাস্তির আওতায় নিয়ে এসেছেন। তারপরেও কিন্তু সেখানে দুর্নীতি কমেনি। এনআইডি নিয়ে দুর্নীতির কোনো শেষ নেই। আমরা এমনও খবর পেয়েছি যে যারা রোহিঙ্গা এই দেশে আশ্রিত অন্য দেশের মানুষ, তারাও এনআইডি করেছে বিকল্প পথে, অবৈধভাবে। সেই এনআইডি দিয়ে তারা পাসপোর্ট করেছে। তাহলে কতটা দুর্নীতিগ্রস্ত হলে এসব কাজ করা যায়?
আগামী মঙ্গলবার 18 তারিখের মধ্যে যদি আমরা কার্যকর পদক্ষেপ না দেখি এনআইডি আইন বাতিল করে নির্বাচন কমিশনে পুনর্বহাল করবার জন্য, তাহলে বুধবারে অর্থাৎ 19 তারিখ আমরা সারা দেশে নির্বাচন অফিস এবং নির্বাচন কমিশন সচিবালয়ে অর্ধ দিবস অপারেশনাল হল্ট করব 9টা থেকে 12টা পর্যন্ত। আপনারা জানেন সময়টা এখন অফিসের সময় কমেছে, সুতরাং আমরা 9টা থেকে 12টা পর্যন্ত অর্ধ দিবস অপারেশনাল হল্ট করব। নির্বাচন কমিশন কর্মকর্তা কর্মচারীরা তাদের আন্দোলনের মাধ্যমে কিন্তু হুঁশিয়ারি দিয়ে দিয়েছেন, তারা আলটিমেটাম দিয়ে দিয়েছেন। এখন আমরা দেখব আসলে সেই আলটিমেটামের কার্যকারিতা কতটুকু হয়। যদিও তারা সেদিনই কর্মবিরতিতে গিয়েছিলেন 2-3 ঘন্টার জন্য। রমজানের সময় এমনিতেই অফিসের সময় থাকে কম, তার মধ্যে যদি কর্মবিরতি হয় সাধারণ মানুষ কতটা ভোগান্তিতে পড়তে পারে সেটি আসলে কল্পনাতীত। কিন্তু মানুষের ভোগান্তি দিয়ে তো আসলে কেউ চিন্তা করে না। কোনো সেবা সংস্থাই কিন্তু কখনো মানুষের ভোগান্তির কথা মাথায় রেখে কাজ করেনি। যদিও সরকারি দপ্তরগুলো সবসময় ঢিলেঢালাভাবেই চলেছে এই দেশে। তো এই এনআইডি সেবা এই অনুবিভাগে থাকবে কিনা, নির্বাচন কমিশনের অধীনে থাকবে কিনা, নাকি নতুন কমিশনের অধীনে যাবে, আর এই সেবা মানুষ কতটা পাচ্ছে সেটি নিয়েও আমরা কথা বলেছি। সাধারণ মানুষের কাছে গিয়েছি, তাদের সাথে কথা বলেছি যারা এই এনআইডি সেবা নিতে প্রতিদিন আসছে নির্বাচন কমিশনের এনআইডি অনুবিভাগে। তারা কি বলছে সেটিও শুনে আসতে চাই। আমি আসছি সৌদি থেকে ছুটিতে, ঠিক আছে, 3 মাসের ছুটিতে। তো এটার পিছনে অলরেডি আমার 2 মাস চলে গেছে, 2 মাস 21 দিন চলে গেছে এটার পিছনে। তো আমি এখানে ফ্যামিলির সময় দিলাম কোথা থেকে, আমি রমাদান করলাম কোথা থেকে, আমি ঈদ করবো কোথা থেকে বলেন? এটার পিছনে আমার সময় চলে যায়। আর এটা যখন নতুন করতে গেছি তখন আমার বলতেছে আপনার মার এনআইডি কার্ডের নামে প্রবলেম আছে, আপনার বাবার এনআইডি কার্ডের নামে প্রবলেম আছে, আপনার দাদায় মারা গেছে ওই কাগজপত্র নিয়ে আসেন। মানে এত হয়রানি কেন এই দেশে? তো আমি চাই এখান থেকে যেন আমরা বের হয়ে আসতে পারি, এই সিন্ডিকেট থেকে যেন আমরা বের হয়ে আসতে পারি, অমুক স্যার তমুক স্যার এগুলো থেকে যেন আমরা বের হয়ে আসতে পারি। আমাদের আসল পরিচয় আমরা বাংলাদেশের একজন নাগরিক। এনআইডির জন্য, এনআইডির সেবার জন্য আমরা আসলেই অনেক ভোগান্তি শিকার হচ্ছি, বিশেষ করে বাইরে যারা থাকে বিদেশে। আমি আমেরিকায় থাকি, আমার আইডি ফিক্স হয় নাই, যার জন্য আমার ফ্লাইট মানি ক্যান্সেল হয়ে গেছে। আমি ভাবছি তাড়াতাড়ি আইডি আপডেট করে পাসপোর্ট আপডেট করতে হবে, কারণ আমি 8 বছর পরে আসছি। সো বিদেশিদের জন্য আমার রিকোয়েস্ট যে একটু তাড়াতাড়ি যে কোনো সমস্যা যেন আইডি বা পাসপোর্টের ব্যাপারে সরকার যেন সাহায্য করে, মানে তাড়াতাড়ি করার জন্য। এটার যদি আমরা পরিবর্তন করতে চাই বা কোনো চেঞ্জ আনতে চাই, তো এটাতে কেন এত মানে বাধা বিবস্ত কেন আসবে, তাই না? এটা তো আমাদের নিজেদের জিনিস, এটা সংশোধনে কেন এত টাইম লাগবে? তা এখন যেখানেই নিক, আমার কথা হচ্ছে আমাদের জানি আর এরকম ভোগান্তির মধ্যে না পড়া লাগে। মানুষ হয়রানি হচ্ছে। সকাল 9টা বাজে খোলার কথা, এখানে 11টা বাজে খুলছে, 3টা বাজে বন্ধ হওয়ার কথা, 3:30 বাজে বন্ধ হওয়ার কথা, এখানে 3টা বাজে ওরা চলে যাচ্ছে, ঠিকমতো ডিউটি করতেছে না। বাংলাদেশের মানুষ সুবিধা চাচ্ছে, যেখানে মূলত তাদের ভালো হবে, জনগণ যেখানে ভালো পাবে, টাকা পয়সা না লাগবে। আমি মনে করি জনগণের সুবিধা অর্থে সেখানেই ভালো, যেখানে টাকা পয়সা না লাগবে। মানুষ দিনের পর দিন হয়রানি হচ্ছে, 1 সপ্তাহ 15 দিন। মেইন হলো বাংলাদেশের জনগণ যেখানে ফেসিলিটি পাবে, আমি মনে করি সেখানেই থাকাই বেটার। নতুন ভোটার হওয়ার জন্য ফিঙ্গার দিছি হলো 2 মাস হলো, এখন পর্যন্ত আসতেছে না। এর আগেও আসলাম, এ সুতায় পাঠিয়ে দিল। তো আজকে আসছি, আসার পরে ওই একই অবস্থা, এসে দেখি সকাল থেকে দাঁড়ায় রয়েছি, এখন পর্যন্ত লোকই নাই। এইমাত্র লোক আসলো। তো সরকার যেটা পদক্ষেপ নিছে, যে জায়গায় স্বরাষ্ট্র মন্ত্রণালয় লিখে, আমরা এইটাই চাই। এখানে তো দেখলাম, আর 19-20 বছর ধরে তো দেখতে আসি, এখন দেখি ওই জায়গায় যায়, ওইখানে আমরা কি পরিবেশ পাই এটা দেখলেই বোঝা যাবে। আমরা সরকারের সাথে একমত। এখান থেকে ভাই সরালে আমি মনে করি 100% ভালো হবে। সেটা হচ্ছে যে প্রত্যেকটা জেলায় যদি এই সেবাগুলো চালু করে দেয়, তাহলে হচ্ছে বিভিন্ন জেলা থেকে মানুষের হয়রানি হয়ে এই হেড অফিসে আসতে হয় না। এখন এরা এখান থেকে কেন দিচ্ছে না, কী কারণে দিচ্ছে না, এটা এরাই ভালো জানে। এই সেবাগুলো এই যে মনে করেন আমি সেই বরিশাল থেকে আসছি, একটা সেবা নেওয়ার জন্য আসছি, সকালবেলা আসছি এখানে আপনার হচ্ছে 9টার দিকে উপস্থিত হয়েছি। এরা অফিস খুলছে 11টায়, অফিস 11টায় খোলার পরে এদের কি আন্দোলন চলতেছে, এরা কী করতেছে না করতেছে সব বন্ধ করে নাগরিক সেবা বন্ধ রাখছে। আমরা কিছু সময় আন্দোলন চিল্লাফাল্লা করার কারণে খুলছে, এখন খুলছে 1:30 বাজে 2টা বাজে এখন খুলছে, এদের 3টায় অফিস শেষ। সেবার নামের একটা হয়রানি করে পাবলিকরে একটু মানে অফিসটা বন্ধ করে তুলে দেবে, কিছু সরকারি অফিস বন্ধ। আমার এই কারণে আমি মনে করি এই যে এই নাগরিক সেবাগুলো যার যার এলাকায় যদি যার যার জেলা পর্যায়ে দিয়ে দেয়, এই এক হেড অফিসে না রেখে জেলা পর্যায়ে দিয়ে দিলে সাধারণ মানুষ এত হয়রানির শিকার হতে হয়। মানুষ কিন্তু একটি কথাই বলছে, কার অধীনে থাকবে সেটি তাদের কাছে বড় বিষয় নয়। সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে আমি আমার সেবাটা ঠিক মতো পেলাম কিনা, আমি হয়রানির
শিকার হলাম কিনা। আপনারা নিশ্চয়ই এতক্ষণে শুনেছেন দেশের বিভিন্ন জেলা শহর থেকে মানুষ দিনের পর দিন রাজধানীতে এসে পড়ে থাকে, 1 সপ্তাহ 2 সপ্তাহ তারা আসে আবার ঘুরে যায়। বিশেষ করে প্রবাসীদের কথাও শুনেছেন, তারাও কিন্তু ছুটি নিয়ে দেশে আসে একটু সংশোধন করার জন্য। তার এনআইডিতে সামান্য ভুল ছিল, সেটি সংশোধন করার জন্য, কিন্তু নিরুপায় হয়ে আবার তাকে ফিরে যেতে হয়, আবার তাকে ছুটি নিয়ে আসতে হয়। এই যে ভোগান্তি, এসব ভোগান্তির জন্য তাদের কাছে মূল কথা হচ্ছে যে কার অধীনে রইল সেটি আমরা দেখতে চাই না, আমরা চাই সঠিক সেবা। তারা চায় প্রত্যেক জেলায় জেলায় এর কার্যক্রম থাকুক, তারা যেন নিজ জেলাতেই তাদের এই সংশোধনের কাজগুলো করতে পারে, তাদেরকে আর ভোগান্তির শিকার না হতে হয়। তবে নির্বাচন কমিশন কিন্তু বলছে তারা কোনোভাবেই চায় না যে এই সেবা নির্বাচন কমিশন থেকে অন্য কোনো কমিশনের আন্ডারে বা অন্য কোথাও চলে যাক, কারণ তারা বলছে যে তাদের এখানে যে প্রশিক্ষিত জনবল রয়েছে তারা এতদিন ধরে এই কাজটি করে আসছে, যেহেতু তাদের নখদর্পণে এই কাজগুলো রয়েছে, নিশ্চয়ই তারা এই কাজটি ভালোভাবে করতে পারবে। এবং তারা এটিও বলছে যে নিরবিচ্ছিন্নভাবে মানুষকে সেবা তারা দিতে বদ্ধপরিকর থাকবে, সেই ধরনের অঙ্গীকারও তারা করছে। আর সেটি যখন নির্বাচন কমিশন সচিবালয় বলছে, তখন তারা কি বলছে সেটিও আমরা শুনে আসতে চাই। ডেটা অরক্ষিত, এই প্রশ্নটা আসছে কেন? যদি ডেটা অরক্ষিতই হবে থাকে বা আপনার শব্দটাই ব্যবহার করি, সুরক্ষিত নয়, এটাই হয়ে থেকে থাকলে তাই 182টা সংস্থা আমাদের কাছ থেকে সেবা নিচ্ছে এবং এই সেবার আরও চাহিদা আছে কেন? সুরক্ষিত বলেই তো চাচ্ছে। যদি সুরক্ষিত না হতো তাহলে কি চাইতো? সুরক্ষিত আছে বলেই তো চাইছে। এনআইডি, এটার সাথে এনআইডি চলে যাবে, এটা আমি কেন, এই প্রশ্নের উত্তরটা আমি এখনই দিব। এনআইডি তো যায়নি, এনআইডি এখনো পর্যন্ত ইসির অধীনে আছে এবং ইসির অধীনে থাকবে। এটা আমরা কমিশন থেকে আমাদেরকে সেইভাবেই আমাদের অবস্থানটাই সেইটাই। কেউ 4 মাস ঘুরতেছেন বা কেউ 1 মাস ঘুরতেছেন বা এই ধরনের বক্তব্যগুলো ব্যক্তি পর্যায়ে এককভাবে এগুলো আসে, এগুলোকে আপনি সামগ্রিক বিবেচনায় এটাকে পর্যালোচনা করার সুযোগ নাই। কারোরই ভোগান্তি হোক এটা আমরা যেমন চাই না, কিন্তু ভোগান্তি হওয়ার পিছনে যদি কোনো যুক্তি থেকে থাকে, আই উইথড্র মাই ওয়ার্ড ভোগান্তি, এটা যদি নিষ্পত্তি করতে যদি দেরি হয়ে থাকে তার পিছনে নিশ্চয়ই যুক্তিসঙ্গত কোনো কারণ আছে। সেই যুক্তিসঙ্গত কারণটাকে যদি আমরা নিষ্পত্তি করতে পারি তাহলে এই ভোগান্তিটা থাকবে না তার দিক থেকে, এবং আমরাও আমাদের সেবা দিয়ে এটা আগ্রহী করতে পারবো। এনআইডির তথ্য পরিবর্তনের ক্ষেত্রে একাধিক ফিল্ডের নাম, বাবার নাম, মায়ের নাম, জন্ম তারিখ, জন্মস্থান, ব্লাড গ্রুপ, এই ধরনের অনেক তথ্য পরিবর্তনের জন্য অনুরোধ আসে। এগুলো যাচাই বাছাই করার জন্য সময় লাগে এবং এই এককভাবে যদি এখন সেইটার এরকম একটা ক্ষেত্র যদি হয়ে থেকে থাকে এবং তার প্রেক্ষিতে যদি বলেন যে আমার 4 মাস ধরে এই জিনিসটা অনিষ্পন্ন আছে, সেটা একটা বিষয়, কিন্তু এটা একক ক্ষেত্রে বা সবার ক্ষেত্রে সমভাবে প্রযোজ্য বলে এটা জেনারেলাইজ করাটা ঠিক না। আমাদের দেশের একটি প্রধান সমস্যা, যে কোনো সমস্যা নিয়ে সবাই দোষ দেয় অন্যকে, এর দোষ ওর ঘাড়ে, ওর দোষ এর ঘাড়ে। কেউ আসলে নিজের দোষ নিজের ঘাড়ে নিতে চায় না, কেউ বলতে চায় না যে আমি এই কাজটি করতে অক্ষম, কেউ স্বীকার করতে চায় না আমি এই সেবাটি সঠিকভাবে দিতে পারিনি। সবাই শুধু চায় তাকে বড় রাখতে, তাকে বড় করতে। কিন্তু আমরা সাধারণ মানুষের কথা যদি ভাবি, আমরা সাধারণ নাগরিকের কথা যদি ভাবি, আমরা যদি নাগরিক অধিকারের কথা ভাবি, আমরা যদি নাগরিক সেবার কথা ভাবি, তাহলে কিন্তু আমাদের দেখতে হবে যে কখন কিভাবে কারা খুব সুন্দরভাবে আমাদের সেই সেবাটি দিতে পারছে, কার অধীনে থাকলো আমরাও এটি বলতে চাই, সেটি কোনো বড় কথা নয়। নির্বাচন কমিশনের অধীনেই থাকুক, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনেই থাকুক, কিংবা সরকার এখন চাচ্ছে নতুন এক কমিশনের অধীনেই থাকুক, এই নাগরিক সেবা, এই এনআইডি তথ্য সেবা, এই এনআইডি সেবা যেন সাধারণ মানুষ খুব সহজেই ঘরে বসে করতে পারে, কোনো ভোগান্তি ছাড়া যেন মানুষ এই সেবা করতে পারে। শুধু এই সেবা নয়, অন্য যে কোনো ধরনের সেবা সাধারণ মানুষ যেন সহজেই পায়, সেটিই সবসময় আমাদের কাম্য। দর্শক, এই ছিল আজকের নাগরিক বার্তায়। আবারও অন্য দিন দেখা হবে অন্য কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত সবাই
ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।